কটা দিন দারিংবাড়িতে খুব সুন্দরভাবে কাটালাম। ইভেন এই যে ইউটোপিয়া রিসর্টেও খুব সুন্দর কটা দিন কাটালাম। আজকে ফেরার পালা। না 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 না, আমি কোনো রেস্টুরেন্ট বা রিসর্টের প্রমোশন করছি না। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ওপর নিজস্ব ডিসিশন। তো আজকে ফেরার পালা। এবার ফিরতে ফিরতে কতগুলো পয়েন্ট আমাদের দেখতে হবে যেগুলো আসার সময় দেখা হয়নি, রাত্রি হয়ে গেছিলো। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। ন্যাশনাল হাইওয়ে 59 ধরে আমরা এখন এগোচ্ছি ব্রহ্মপুরের দিকে। এই পথেই 41 কিলোমিটার পরে প্রথমে যে সাইট সিনটি পড়বে সেটি হলো হুলুলা গান্ডা। এই হুলুলা গন্ডা মেন রোড থেকে আপনাদের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। এই হুলুলা গান্ডার একটি ঐতিহাসিক যেমন গুরুত্ব রয়েছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ জায়গাটার। ঋষিকুল্যা নদীর পাড়ে একটি সুন্দর মনোরম পরিবেশে রয়েছে শিব মন্দির। সেখানে দেখতে পাবেন ভগবান রামের পায়ের ছাপ ও সঙ্গে রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক। ইউটোপিয়া রিসর্ট থেকে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট লাগবে পৌঁছতে। তো চলুন আগে পৌঁছানো যাক হুলুলা গান্ডায়। তো বন্ধুরা, চলে এসেছি হুলহুলা গন্ডায়। এই জায়গায় অ্যাকচুয়ালি রামচন্দ্র এসছিলেন। এখানে কথিত আছে বা পুরাণেও আছে যে অসুরবধ বলে দারিংবাড়ির কাছে যে জায়গাটি রয়েছে, সেখানে রাম অসুরবধ করতে এসছিলেন এবং সেখানে অসুরবধ করার পর এখানে উনি চান করতে এসছিলেন এই ঋষিকুল্যা নদীতে। চান করার পর উনি প্রতিদিনই শিব পুজো করতেন। তো ওনার প্রতিষ্ঠিত ওই শিব মন্দির ওপরে রয়েছে, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। এই সেই ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, যাকে তিনি রেগুলার পুজো করতেন অসুরবধ করতে এসে, এবং তার পাশেই রয়েছে ভগবান রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণের একটি মূর্তি। কি এবার ভগবান রামচন্দ্রের পায়ের ছাপ দেখতে ইচ্ছা করছে? তো তার জন্য একটু এই সিঁড়ি দিয়ে নেমে নদীর পাড়ে যেতে হবে। ঋষিকুল্যা নদীর পাড়ে এই হচ্ছে ভগবান রামচন্দ্রের পায়ের ছাপ, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি প্রতিকৃতি আঁকা রয়েছে। আর এই হচ্ছে ঋষিকুল্যা নদী। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক। মন্দিরে ঢোকবার ঠিক মুখেই রয়েছে এই পার্কটি। আপনারা যখন মন্দিরে এন্ট্রি নেবেন, আগে পার্ক পড়বে, তারপরে মন্দির। তো আমাদের মধ্যে বাচ্চা তো আর কেউ নেই, সুতরাং পার্কে যাওয়ারও প্রশ্ন উঠছে না। আপনাদের জন্য জানিয়ে রাখলাম। তো এবার আমরা রওনা দেব আজকের পরবর্তী সাইট সিন বা পরবর্তী গন্তব্যের জন্য। তো চলুন রওনা দেওয়া যাক। এবার এই ন্যাশনাল হাইওয়ে 59 ধরে 15 কিলোমিটার এগোলেই পড়বে প্রথমে সুরাডা ড্যাম। মেন রোড থেকে প্রায় 200 মিটার ঢুকলেই দেখতে পাবেন পাহাড়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুরাডা ড্যাম। আমরা এসেই গেছি প্রায়, এবার শুধু একটা ভালো জায়গা দেখে দাঁড়ানোর অপেক্ষা। সুরাডা নামটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। এটি দুটি শব্দ নিয়ে কিন্তু তৈরি। প্রথমটি হলো সুরা, অপরটি হলো আডা, যার আক্ষরিক অর্থ হলো দেবতাদের স্থান। এই সুরাডায় একদিকে যেমন প্রচুর মন্দির রয়েছে, তেমন অপরদিকে প্রচুর মসজিদ ও চার্চও রয়েছে। তার কারণ 1896 সালে এই পদ্মা বা পদ্মা নদীর ওপরে ব্রিটিশরাই কিন্তু এই ড্যামটা তৈরি করেছিলেন, এবং এই ড্যামের জল পরে সেচের কাজের জন্য এই ঋষিকুল্যা নদীতেই চ্যানেলাইজ করে ছাড়া হয়। একদিকে যেমন ড্যাম রয়েছে, তেমনি এই ড্যামের পাশে দুটো পিকনিক স্পটও রয়েছে। এখানে পিকনিক করার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় পিকনিকের সময়। সুরাডা ড্যাম দেখে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 59 ধরে 1.5 থেকে 2 মিনিট সামনে এগোলেই আবার ডান দিকে টার্ন নিলে খুন্টেশ্বরী পাহাড়ে ওঠার রাস্তা, যেখানে রয়েছে সুরাডার অন্যতম নামকরা খুন্টেশ্বরী মায়ের মন্দির। পাশেই রয়েছে সিদ্ধেশ্বরের মন্দির এবং বিজুমিনার ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো সুরাডার একটা সুন্দর বার্ড ভিউ কিন্তু দেখতে পাবেন। তবে
এই খুন্টেশ্বরী পাহাড়ে ওঠার মুখেই কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেট রয়েছে, যেখান থেকে আপনাদের পার হেড টিকিট নিতে হবে। সঙ্গে গাড়ি পার্কিংয়েরও কিন্তু টিকিট রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা আর পার হেড 10 টাকা করে টিকিট। তো চলুন পৌঁছানো যাক খুন্টেশ্বরী মায়ের মন্দির। এই খুন্টেশ্বরী মন্দিরে একসঙ্গে 3 দেবী কিন্তু পূজিত হয় বৈষ্ণোদেবীর মতো। একদম ডান দিকে মা কালী, মাঝে রয়েছেন মা দুর্গা আর বাম দিকে রয়েছে মা লক্ষ্মী। এই রাস্তাটা দিয়ে যদি একটু হেঁটে যান, বা আপনি 4 চাকা নিয়েও যেতে পারেন, বাইক নিয়েও উঠতে পারেন, কারণ কার পার্কিংয়ের টাকা তো আপনি অলরেডি দিয়েই দিয়েছেন। তো গাড়ি সোজা উপরে উঠবে, আপনি চাইলে গাড়ি নিয়েও যেতে পারেন। তো এই রাস্তা দিয়ে যদি আপনি একটু উপরে ওঠেন, সেখানেই রয়েছে সিদ্ধেশ্বরের মন্দির এবং বিজু মিনার ওয়াচ টাওয়ার। ভগবান দর্শন হলো। এবার যাব এই 4 তলা বিল্ডিং, অ্যাকচুয়ালি 5 তলা বাংলায় বলতে গেলে, আর ইংরাজিতে বলতে গেলে 4th ফ্লোরে যাব। ওখান থেকে উঠে পুরো সুরাডা ড্যাম এলাকার পুরো বার্ড ভিউ দেখব। চলে আসুন। ওয়াও, অসাধারণ বস। পুরো একদম ওই দিকের বাড়ি অব্দি যাবে। খুন্টেশ্বরী মন্দির দেখে এবার আমরা ফাইনালি রওনা দিলাম গোপালপুর সি বিচের উদ্দেশ্যে। এই ন্যাশনাল হাইওয়ে 59 ধরেই প্রথমে ব্রহ্মপুর এবং সেখান থেকে দারিংবাড়ি গোপালপুর রোড ধরে আমরা গোপালপুর সি বিচে পৌঁছব। সব মিলিয়ে খুন্টেশ্বরী মন্দির থেকে 85 কিলোমিটার রাস্তা, পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। ভাবছি রাস্তাতেই লাঞ্চ করে একেবারে আমরা হোটেলে ঢুকবো, কারণ পৌঁছতে পৌঁছতে আমাদের মনে হচ্ছে গুড ইভিনিং হয়ে যেতে পারে, মানে 5:30 6টা বেজে যেতে পারে। তবে একটা কথা, বিচের ধারে কিন্তু কোনো গাড়ি বা বাস অ্যালাউ কিন্তু করে না। বিচে ঢোকার 100 মিটার আগে পার্কিংয়ে গাড়ি রেখে আপনাদের কিন্তু হেঁটে বা অটোয়ে বিচে পৌঁছতে হবে। একমাত্র অটো স্ট্যান্ডই বিচের সামনে রয়েছে, বাইরের কোনো গাড়ি কিন্তু বিচের সামনে অ্যালাউ নয়। আর অধিকাংশ ভালো হোটেলই কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে। মেফেয়ারে যদি থাকতে চান, ওদের নিজস্ব প্রাইভেট বিচ থাকলেও থাকতে পারে, আমি থাকিনি, এক্স্যাক্টলি জানি না, বলতে পারবো না। তবে সেটাও বিচ থেকে অনেকটা দূরে, একমাত্র অটো ছাড়া কিন্তু আপনাদের কোনো গতি নেই। আর আপনারা যদি হেঁটে যেতে চান তাহলে সেটা যেতে পারেন। আর কিন্তু পরন্তু যদি
বিচের কাছে যদি কোনো রিসর্ট বা হোটেল আপনারা বুকিং করে থাকেন তবে গাড়ি কিন্তু একেবারে বিচের ধার অবধি এন্ট্রি দিতে পারবে। লাঞ্চ করে সোজা চলে এলাম গোপালপুর বিচে। এখন বসে আছি গোপালপুর একদম বিচের সামনে হোটেল সানায়রা রিসর্ট অ্যান্ড স্পাতে। কি বলবো, একদম বিচের সামনে, জাস্ট অসম কিলার লুক। আর রুমটাও করেছে সেই রকমের, সেই লেভেলের। এটা হচ্ছে রয়্যাল ইম্পিরিয়াল। দেখবেন নাকি তাহলে রুমটা? চলে আসুন। এই হচ্ছে রুম, এই হচ্ছে ডাবল বেড রুম। আর যে জন্য আরো পছন্দ, রেডি রেডি, একটু পিছনে যাও তাহলে ওনারা সবাই তাহলে ভিউটা পাবে। 1 2 3 স্টার্ট। ও জাস্ট সি, আপনারা এইখানে বসে বসেও সারা দিন ধরে গোপালপুর বিচের ভিউ নিতে পারবেন। সামনে পুল রয়েছে, পুলে ঝাঁপাতে ঝাঁপাতেও আপনারা গোপালপুর বিচের ভিউ নিতে পারবেন। জাস্ট অসম বস। ফ্রেশ হবার কথা বলতে মনে পড়লো, ফ্রেশ যখন হতেই যাব, একটা জিনিস তো আপনাদের দেখানোই হলো না, সেটা হচ্ছে বাথরুম, যেটা বরাবর দেখানো উচিত মনে করি। এই হচ্ছে রয়্যালের রুম। জ্যাগুয়ারের পুরো সেটিং রয়েছে এখানে, একদম মডার্ন ব্যবস্থা। বাহ, খুব ভালো। গিজার রয়েছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে। আপনার কোমোড রয়েছে, একদম মডার্ন ব্যবস্থা, অসম। এত বড় সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগছে। তো চলো এবার একটু আমি ফ্রেশ হয়ে নিই। কয়েক ঘন্টা সুইমিং এর পর পুরো ক্লান্ত হয়ে গেছি। মুড়ি, চানাচুর আর চা, এর মতো স্ন্যাক্স কি হতে পারে? আর সামনে এরকম সমুদ্রের ভিউ, আহা। হ্যাঁ, যাইয়ে। এই সুন্দর সাগরের দৃশ্য দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসছে। অসম ইয়ার। কি এলো আজকে? ও মাই গুডনেস। মটন রোগান জুস, চিকেন কারি। ও জাস্ট কোলা ম্যান। আর এটা হলো চিকেন।
জল এসছে আমাদের। 58 ইঞ্চি বা 60 ইঞ্চির চেয়ে বড় স্ক্রিনে সমুদ্র দেখতে দেখতে রাতের ডিনার, সে এক আলাদা অভিজ্ঞতা, বুঝলেন তো? তাও আবার মটন রোগন জুস খেতে গেলে। হুম, বেশ ভালো, বেশ ভালো। ফ্লেভার ওয়াইজ বলতে গেলে মাটন কিন্তু প্রপারলি কুকড এবং মাটনের এই ডিশটা ফ্লেভারফুল এবং ডেলিশিয়াস। বাট কোনো মতেই একে রোগান জুস বলতে পারছি না দাদা, কারণ রোগান জুসে কখনো আলু দেয় না প্রথমত, আর দ্বিতীয়ত রোগান জুসের গ্রেভি এত পাতলা হয় না। রোগান জুসের গ্রেভি সব সময় সেমি থিক হবে। ওভারঅল মাটনের এই ডিশটাকে রোগান জুস না বলে মাটন কষা বলা কিন্তু অনেক ভালো। তা বেশ, ডিনারটা কমপ্লিট করে নিতে হবে এবার একটা লম্বা রেস্ট। তাই সবাইকে শুভরাত্রি বলে আমার বাই বলার পালা। তো আসি বন্ধুরা, আগামীকাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসব। গুড নাইট বন্ধুরা, আমি ততক্ষণ মটন কষাটা শেষ করি।